আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আজকের এই ভিডিও আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব ছাদ ঢালাইয়ের পর কোন কাজ আপনাদের করতে হবে এবং কোন কাজগুলো আপনারা না করলে আপনাদের এই ছাদটা তাড়াতাড়ি নষ্ট হবে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসব যে বিষয় নিয়ে, তা হচ্ছে এই স্ল্যাবটা যখন ঢালাই দিবেন, ঢালাই দেওয়ার পরে কিন্তু কিছু কাজ থাকবে এবং এরপরও কিছু কাজ থাকবে, অর্থাৎ ধাপে ধাপে কাজগুলো কিন্তু করতে হবে। তো আপনারা যখনই একটা স্ল্যাব ঢালাই দিবেন, এর পরবর্তী যে কাজ হচ্ছে কিউরিং করা, এই বিষয়টা মাথা রাখতে হবে। প্রথম যে কাজটা সেইটা হচ্ছে কিউরিং পিরিয়ড। এই সময়টাতে আপনাকে কিউরিং করতে হবে। এখন এর ভিতরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার এই স্ল্যাবটা কত তলার স্ল্যাব, অর্থাৎ যদি আপনার শেষ তলার স্ল্যাব হয় অথবা আপনার প্রথম স্ল্যাব হয়, এরপরে আরও স্ল্যাব হতে পারে, এইগুলো ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিস্টেম আপনাকে গ্রহণ করতে হবে। এখন আপনি একতলা একটা বাড়ি দিলেন, ফাউন্ডেশনও একতলা, এই একটা ছাদে কিন্তু আপনার শেষ, এর উপরে কিন্তু আর ছাদ হবে না। আবার যদি আপনারা একের অধিক ফাউন্ডেশন থাকে তালার, তাহলে কিন্তু প্রথমে একটা ছাদ দিলেন, এরপর কিন্তু আরও ছাদ আছে, তখন কি করবেন? তো আমরা এই দুইটা বিষয় নিয়ে জানবো এবং কোন কাজটা করলে আপনাদের এই স্ল্যাবটা দীর্ঘস্থায়ী হবে এবং মজবুত হবে, আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে আসি, আপনার পরিকল্পনা হচ্ছে আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ করলেন, এর উপরে আর কোনো ছাদ করবেন না, তাহলে আপনার কাজ কি থাকবে? তাহলে আপনার প্রথমে কাজ থাকবে, যখনই আপনি এই স্ল্যাবের রডটা বাইন্ডিং করবেন, তখন আপনাকে দেখতে হবে যে যেহেতু আমার উপরে কোনো ছাদ হবে না, সেক্ষেত্রে কলামের রডগুলো আর বাড়তি থাকবে না, অর্থাৎ এখানে কিন্তু শেষ। যেহেতু উপরে কোনো ফাউন্ডেশনের জন্য অন্য কোনো তালা হবে না, এই কারণে এই রডগুলো আর বাড়তি রাখা যাবে না। অনেকেই কি করে, যার একতলা ফাউন্ডেশন সেও কিন্তু 2.5 ফিট 3 ফিট বাড়তি রেখে ঢালাই দেয় এবং পরবর্তী কোনো না কোনো এক সময় দেখা যায় সে মনের ভুলে অথবা মিস্ত্রির কোনো কুপরামর্শ অথবা নিজের ইচ্ছামতো এর উপরে আরেকতলা কিন্তু করে বা করতে চায়, কিন্তু না, এই কাজটা করা যাবে না। আপনার যেহেতু একতলা ফাউন্ডেশন, আপনাকে একতলায় দিতে হবে। যদি আপনার 2তলা ফাউন্ডেশন হয় বা আরও ফাউন্ডেশন হয়, সেক্ষেত্রে আপনি বাড়তি রড রাখতে পারেন। আপনাদের লেপিং যতটুকু দিতে হবে সেই অনুপাতে, যদি 16 মিলি রড হয় তাহলে একরকম লেপিংয়ের মাপ, যদি 20 মিলি হয় আরেক রকম। তাহলে আমরা মোটামুটি ধরতে পারি যে আপনার 2.5 থেকে 3 ফিট পর্যন্ত আপনি বাড়তি রড রেখে বাকিটা কেটে দিবেন। যদি আপনার একটা ছাদ দেওয়ার পরে অন্য একটা ছাদ দেওয়ার চিন্তাভাবনা না থাকে বা দেরিতেই আপনারা যদি আরও 10-20 বছর পর দিতে চান, সেক্ষেত্রে আপনি ফলস কলামগুলো ঢালাই দিবেন। এই কলামগুলো কত হবে? এগুলো হচ্ছে আপনার 2.5 ফিট থেকে 3 ফিট পর্যন্ত এই ফলস কলামগুলো ঢালাই দিবেন। এগুলো ফলস কলাম হলেও কিন্তু এর রেশিওটা কিন্তু ঠিক রাখতে হবে, অর্থাৎ নিচে যে কলামের রেশিও সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই কলামটা ঢালাই দিতে হবে। যদি আপনি মনে করেন আমার এটা স্ল্যাব, আপনি এই স্ল্যাবের নিচে যে কলামগুলো থাকলো এগুলোতে দিলেন 1, 1.5 এবং 3, এবং এখানে এসে আপনি কি করলেন 1, 3, 6, যেটা আমরা সিসিতে ধরে থাকি। এখন এই অনুপাতে যদি আপনি ঢালাই দেন, দেখবেন যে কোনো কারণে যদি আপনার এই জায়গাতে পানি আটকে থাকে, এই জায়গাতে পানি আটকে থাকে, অথবা অনবরত এখানে পানি ঝড় বৃষ্টি পড়ে, তখন কিন্তু কোনো এক জায়গায় দেখবেন যে ভিতরে পানি চলে যাবে। আর যখনই ভিতরে পানিটা চলে যাবে, তখনই কিন্তু ভিতরে রডগুলো কি করবে, সেই রডগুলো মরিচা ধরবে, এবং এই রডগুলো যখনই মরিচা ধরবে, তখন সেটা আস্তে আস্তে এই যে স্ল্যাবের রডকে ধরবে। আর এই স্ল্যাবের রড যখন ধরবে, এরপর কিন্তু নিচে চলে আসবে এই মরিচাগুলো, অর্থাৎ আস্তে আস্তে এই রডটা ক্ষয়প্রাপ্ত হবে। এইভাবে কিন্তু আপনার স্ল্যাবটা ধ্বংস হয়ে যাবে এবং সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই কারণে এই রেশিওতে, অর্থাৎ এখানে যে রেশিওটা ঢালাই করছেন, এই রেশিওতে কিন্তু আপনাকে উপরেও ঢালাই দিতে হবে। এটা গেল 1 নাম্বার। আর একটা বিষয় এবং অন্য যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনি যদি একটা ফাউন্ডেশন করে একতলায় ছাদ দেন, তাহলে আপনি এর উপরে কি করবেন, জল ছাদ দিবেন।
জলসাদের ভিডিও একটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন, মালামালের হিসাবও দেওয়া থাকে। তো যাই হোক, যদি আপনারা জলসাদ দেন তাহলে ঠিক আছে, জলসাদও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবং অনেক সময় অনেকেই কী করে প্যাটার্ন স্ট্যান্ড ঢালাই দেয়, অর্থাৎ এই স্ল্যাবটা আমার এইভাবে আছে। এখন আমি এখানে ধরলাম এখানে 2 ইঞ্চি এবং এখানে ধরলাম 1 ইঞ্চি, এই যে এইভাবে একটা স্লোপের মতো ঢালাই হয়, এটা প্যাটার্ন স্ট্যান্ড ঢালাই দেওয়া যায়। এটা এই রেশিও হচ্ছে 1.3। এইটা হচ্ছে আপনার যে সিমেন্ট, বালি এবং খোয়াটা হচ্ছে এই খোয়াটা আপনার 6 থেকে 10 mm এই মাপের খোয়া ব্যবহার করতে হবে এই প্যাটার্ন স্ট্যান্ডের জন্য। আর যদি আপনারা জলসা দেন সেক্ষেত্রে তো 2:2:7 বা 7, অর্থাৎ চুন, সুরকি, খোয়া। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনি প্যাটার্ন স্ট্যান্ড দিবেন। এটা কখন দিবেন? যখন আপনি ঢালাই করবেন, এরপরে কিন্তু দেওয়া যাবে না সাথে সাথে। তাহলে কি হবে? তাহলে অনেক সময় দেখা যায় যে এই প্যাটার্ন স্ট্যান্ডগুলো দেওয়ার কারণে সেখানে কিন্তু কি করতে হয়, পাটটা দিয়ে মারতে হয়, অর্থাৎ এটাকে কম্পাকশন করতে হয়। আর যখনই আপনি পাটটা ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার সদ্য যে কংক্রিট, যেহেতু এই কংক্রিটগুলো আপনার 10 ঘন্টা পর থেকে জমাট বাঁধা শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু জমাট বাঁধার সময়েই এই আপনার যখনই উপর থেকে বাড়ি দিবেন বা কম্প্যাকশন করবেন, তখন কিন্তু পুরো স্ল্যাবটা কি নড়বে এবং কি বিমের খুঁটিও নড়বে, যদি সেটা বড় ধরনের চাপ হয় বা উপর থেকে আপনারা বাড়ি দেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে ন্যূনতম কিছুদিন ওয়েট করতে হবে, অর্থাৎ এটা জমাট বাঁধা প্রায় 1 সপ্তাহ পরে আপনি এই কাজটা করতে পারেন। এবং এমনও হয়, যদি আপনার সময় থাকে এবং ধৈর্য থাকে, তাহলে কিন্তু আপনি 28 দিনের পরও এই কাজটা করতে পারবেন। কেননা দেখা যায় যে যখন আপনি এই প্যাটার্ন স্ট্যান্ডটা ঢালাই দিলেন, তখন কিন্তু এই প্যাটার্ন স্ট্যান্ডের উপরে গ্রাউট দিতে হয়। গ্রাউটটা কী জিনিস? এই গ্রাউটটা হচ্ছে যে আপনার সিমেন্ট এবং পানির সংমিশ্রণ, অর্থাৎ এটাকে ঘোলা বলে অনেকে। এই ঘোলাটা যখন আপনি দিবেন, তখন কিন্তু এই ঘোলার কারণে পানিটা নিচে আসতে চায় না, অর্থাৎ এই কংক্রিট যখন ঢালাই দিবেন, এটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে। কেননা এই যে সিমেন্ট এবং কংক্রিটের মিশ্রণটা, এখান থেকে কিন্তু একটা তাপ উৎপন্ন হবে। আর এই তাপটাকে ধরে রাখার জন্য এবং এই তাপের সময় যেন কংক্রিটটা না ফেটে যায়, অর্থাৎ ছাদটা না ফেটে যায়, এই কারণে কিন্তু পানি দিয়ে রাখা হয়। এই কারণে খেয়াল রাখবেন, অন্তত স্ল্যাবের যখন আপনি কিউরিং সময়টা শেষ হবে সেটা 28 দিন, এরপরে 28 দিনের পর যদি আপনি জলসাদ দেন তারপরও ওকে, যদি আপনি প্যাটার্ন স্ট্যান্ড দেন তারপরও সমস্যা হবে না। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনার একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ করলেন। আর যদি আপনি বহুতলা ভবন, সেক্ষেত্রে সর্ব উপরে এই কাজটা করতে হবে, এই প্যাটার্ন স্ট্যান্ডটা ওইভাবে সর্ব উপরে করতে হবে। এখন আপনি 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটা ছাদ করলেন, এখন কি করবেন? এখন হচ্ছে যে যদি আপনি আপাতত মনে করেন যে আমি 8-10 বছর পর আবার একটা ছাদ দেব, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই যে কলামটা আপনি ফলস স্ল্যাব, যেটা ফলস ঢালাই, সেটা কিন্তু ঢালাই করবেনই। এরপরে এর পাশাপাশি আপনি যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু আপনার ছাদটা কিছুদিন বা 8-10 বছর 5 বছর থাকবে, সেহেতু এখানে হালকা করে, অর্থাৎ একেবারে গাঢ় না, হালকা করে এই সিমেন্ট গ্রাউন্ডটা দিতে হবে চতুর্দিকে এবং বস্তা দিয়ে এটাকে টেনে দিতে হবে, অর্থাৎ এটা একটা দাগের মতন হবে। এই দাগের মতন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে উপরের যে বৃষ্টি পানি সেটা যেন ভিতরে না পড়ে, পরবর্তী সময়ে যখন আপনারা বসবাস করবেন বা অন্য কাজ করবেন, তখন যেন উপরের পানিটা আপনাকে কোনোভাবে সোক করে নিচে আসতে না পারে। যদি নিচে আসে তাহলে কিন্তু রং নষ্ট হবে এবং এটা একটা খারাপ দৃষ্টিতেও দেখা হবে। তো এই কারণে আপনাকে ঘোলা দিয়ে চতুর্দিকে বস্তা টেনে দিতে হবে, যাতে করে দাগ ওঠে। এবং এর পরবর্তীতে যখন আবার এর উপরে আপনারা যখন পরে ছাদ করবেন, তখন কিন্তু এই জায়গাটাতে আপনাকে চিপিং করে টাইলস বসাতে হবে, অথবা চিপিং করে আপনাকে ফিনিশিংটা দিতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে করে আপনার এই স্ল্যাবটা ভালো থাকে, সুন্দর থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কিউরিংটা কিভাবে করবেন। এই কিউরিংয়ের সময় কিন্তু অনেক মানুষ ভুল করে থাকে, এটা হচ্ছে মারাত্মক একটা ভুল। যে ভুলগুলো আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি একদিনে পানি আটকে রাখলেন, এমন করে পানি আটকে রাখলেন যে আপনার এই পানিটা 28 দিন চলে গেল, অর্থাৎ 28 দিন পর্যন্ত এই পানিটা আপনার আটকে থাকলো। এরকম কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? পানি আপনারা যেখানে আটকে রাখেন না কেন, পানি যদি আপনি আটকে রাখেন, তাহলে দেখবেন যে কিছুদিন পর এই পানির ভিতরে একটা শ্যাওলা জমে যায়, অর্থাৎ একটা নীলির মতন
স্তর পড়ে যায় এই স্ল্যাবের উপরে। আর এই স্ল্যাবের উপর যখন নীলের স্তরটা পড়ে তখন কিন্তু এই নীলের স্তরের কারণে নিচে পানিটা যেতে পারে না। নিচে বলতে যখন কংক্রিট জমাট বাঁধিবে তখন কিন্তু পানি দরকার, এই পানিটা কিন্তু সে পাবে না। এই পানিটা না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় এই ছাদটা ফেটে যেতে পারে। এই কারণে কি করতে হবে, এই পানিটা অন্তত আমরা যেহেতু 28 দিন কিউরিং করব, আমরা যেন এটাকে কি করি 4 বার অন্তত পানিটা চেঞ্জ করি এরকম যে আপনি যদি পানিটার আইলগুলো বাঁধবেন, এই আইলগুলো আপনি অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি বাঁধবেন। এতে করে কি হবে, এই পানিটা কিন্তু আপনার কিছুদিন যাওয়ার পরে এই পানিটা অটোমেটিকলি ভ্যানিশ হবে বা এটা সম্পূর্ণ টেনে নেবে। আর যদি আপনার খরা মৌসুমে হয় তখন তো দেখবেন যে এই পানি হয়তো 2-3 দিন পর পর আপনাকে দিতে হচ্ছে যদি আপনি 1 ইঞ্চি আইল বেঁধে দেন। আর যদি আপনি আইলটা বড় বেঁধে দেন তাহলে কি করতে হবে, এই পানিটা আপনাকে 1 সপ্তাহ পর ফালাই দিতে হবে। যে কোনোভাবে হোক আপনি এই ছাদটা শূন্য করতে হবে, পানি শূন্য করতে হবে এবং আবার পুনরায় আপনাকে পানি দিতে হবে। এইভাবে কিন্তু আপনি একটা ছাদে 4 বার করবেন, তাহলে আপনার এই পানির কোনো সমস্যা হবে না। আর একবারে পানি আটকে রাখা যাবে না, এটাকে পানি চেঞ্জ করে অন্তত 28 দিনের ভিতরে 4 বার আপনাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এই হলো খুঁটিনাটি বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এরপরও যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং যে বিষয়ে জানতে চাবেন সেটা স্পষ্ট করে লিখে দিবেন। তো যাই হোক, সেটা লিখে দিবেন, আমি ওটার উত্তর দেব। আর আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে অথবা আপনারা যারা ফেসবুক পেজে আমার নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি চাই যে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন এবং আপনারা সবাই এই তথ্যগুলো শেয়ার করেন আপনাদের বন্ধুবান্ধব এবং আপনাদের শুভাকাঙ্ক্ষীদের ভিতরে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।